দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতা পুলিশে বদল, কালীঘাট থানায় রদ বদল করল নির্বাচন কমিশন। কালীঘাট থানার ওসি ও অ্যাডিশনাল ওসি বদল। দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতা পুলিশে বদল, কালীঘাট থানায় রদ বদল করল নির্বাচন কমিশন। কি বদল করা হলো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত জানাবে। দেখুন, নির্বাচনের আগে আবারও কলকাতা পুলিশের থানা লেভেলে অফিসার ইনচার্জ এবং অ্যাডিশনাল অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি অ্যাডিশনাল ওসি রদবদল করা হলো। সেক্ষেত্রে গতকাল রাতে যে অর্ডার বেরিয়েছে নির্বাচন কমিশনের তরফে, তাতে কালীঘাট থানার ওসি এবং অ্যাডিশনাল ওসি, আলিপুর থানার ওসি এবং উল্টোডাঙ্গা মহিলা থানার অফিসার ইনচার্জ পদে কিন্তু রদবদল করা হলো। ইতিমধ্যেই গতকাল ভবানীপুরের রাজনৈতিক প্রচার ঘিরে এটা বিতর্ক তৈরি হয় এবং তারপরেই বিজেপির তরফে বা শুভেন্দু অধিকারীর তরফে কালীঘাট থানার ওসির বিরুদ্ধে কিন্তু কমপ্লেন করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। এবং বিকেলের ঘটনার পরেই রাতে কিন্তু নির্বাচন কমিশনের তরফে অর্ডার বেরোয় এবং অর্ডারে দেখা যায় যে কালীঘাট থানার ওসি, অ্যাডিশনাল ওসি এবং একই সঙ্গে আলিপুর থানার ওসি তাদের রদবদল করা হলো। তোমাকে জানিয়ে রাখবো যে এই নির্বাচন কমিশন দায়িত্ব পাওয়ার পর অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পর থেকে এই কালীপুর থানা এবং কালীঘাট থানায় কিন্তু এই নিয়ে 3 বার এই ওসি বদল কিন্তু করা হলো। বেশ, ধন্যবাদ অমিত। আগামী বুধবার দ্বিতীয় দফার ভোট, তার আগে রাজ্যে আরো 11 পুলিশ অবজারভার। প্রথম দফার ভোটে পুলিশ অবজারভার ছিলেন 84 জন, শেষ দফায় তা বেড়ে হলো 95। প্রথম দফার ভোট শেষ, আগামী 29 এপ্রিল অর্থাৎ বুধবার শেষ দফা। এই ভোট পর্ব নির্বিঘ্নে শেষ করতে পুলিশ অবজারভারের সংখ্যা আরও বাড়ালো নির্বাচন কমিশন। শেষ দফায় আরও 11 জন পুলিশ অবজারভার, প্রত্যেকেই ভিন রাজ্যের আইপিএস অফিসার। এই পুলিশ অবজারভারদের বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনাতেই 3 জন, অজয় পাল শর্মা, কুমার আশিস এবং অঙ্কুর জৈন। উত্তর 24 পরগনায় শান্তনু কুমার সিং, রাহুল কুমার শাহপুরবাদ। উত্তর কলকাতায় অখিলেশ কুমার সিং, দক্ষিণ কলকাতায় চরণ সিং মিনা, হাওড়ায় রাকেশ কুমার, হুগলিতে চক্রেশ মিশ্রা, নদিয়ায় বিপিন তারা, পূর্ব বর্ধমানে শ্বেতাঙ্ক মিশ্রা। প্রথম দফার ভোটের জন্য 84 জন পুলিশ অবজারভার নিয়োগ করে কমিশন। দ্বিতীয় দফার ভোটে আরও 11, শেষ দফার ভোটের জন্য পুলিশ অবজারভারের সংখ্যা বাড়িয়ে করা হলো 95। এই বিধানসভা ভোটে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, স্পেশাল পুলিশ অবজারভার এনকে মিশ্রা। প্রতিটি কেন্দ্রে একজন করে জেনারেল অবজারভার, অর্থাৎ 294 জন জেনারেল অবজারভার। শেষ দফার ভোটের জন্য পুলিশ অবজারভারের সংখ্যা বাড়িয়ে করা হলো 95। নিউজ 18 বাংলা। প্রথম দফায় মোটামুটি শান্তিপূর্ণ ভোট হয়েছে, এবার টার্গেট দ্বিতীয় দফায় আরো কড়া দাওয়াই। এবার একাধিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুধু বুথে নয়, এবার বুথমুখী রাস্তাতেও সিসি ক্যামেরা। আর কি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন জানবো, আমাদের সঙ্গে প্রীতি রয়েছেন, প্রতিনিধি প্রীতি। দেখো, নির্বাচন শুরু বা নির্বাচনের সূচির ঘোষণার আগে থেকে কিন্তু কমিশন একটাই কথা বলেছিল যে 100% বুথে ওয়েবকাস্টিং হবে এবং শুধুমাত্র বুথের ভিতরে নয়, বুথের বাইরে যে প্রেমিসেস রয়েছে ভোটের, যেখানে ভোট গ্রহণ কেন্দ্র বলা চলে, সেখানেও কিন্তু এই ক্যামেরা লাগানো ছিল। এবং প্রথম দফার নির্বাচনে আমরা দেখেছি বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। এই বিক্ষিপ্ত কিছু ঘটনা পুরোপুরি দ্বিতীয় দফায় বন্ধ করতে এবং ঘটনাবিহীন নির্বাচন করতে একেবারে প্রস্তুত কমিশন। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দফায় দফায় মিটিং করছেন। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে বুথের ভিতরে এবং বুথের বাইরের পাশাপাশি বুথ সংলগ্ন এলাকা তো আগে ছিল, এর পাশাপাশি যে সমস্ত ঘিঞ্জি এলাকা রয়েছে, যেখানে জনবসতি বহুল মানুষ থাকেন, যেখানে অনেক বেশি, সেখানে কিন্তু ক্যামেরা লাগানো হবে। এবং সেই ক্যামেরার মুভমেন্ট কিন্তু সিইও দপ্তর থেকে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই কন্ট্রোল রুমের মারফত কিন্তু একেবারে 24 ঘন্টা অবজার্ভ করা হবে। এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছে যে যদি কোনো জায়গায় গন্ডগোলের ঘটনা হয়, তাহলে কিন্তু সেখানে কিছু সময়ের জন্য ভোট বন্ধ হয়ে যাবে এবং প্রয়োজন পড়লে রিপোলিং তাও কিন্তু হতে পারে। একেবারে প্রয়োজন পড়লে রিপোলিং, কি বলছেন শোনা যাক।
सीएपीएफ का पूरा रिस्पॉन्सिबिलिटी है 100 मीटर जो लक्ष्मण रेखा है उसके अंदर सीएपीएफ पूरा देखेगा कि वोटर के अलावा किसी को नहीं घुसने देगा। और आपका जो घुसेगा भी आदमी आइडेंटिटी कार्ड वो देगा, जो देगा आपका आरओ, कोई मैकेनिक है, कोई खाना लेके जा रहा है, कोई पानी लेके जा रहा है, उसको अलाउ करेगा। जो हमारी ईवीएम है, पोलिंग मशीन है, सबकी रिस्पॉन्सिबिलिटी सीएपीएफ के बूथ के अंदर, कोई बूथ के अंदर नहीं घुस सकता जब से पोलिंग पार्टी आएगी। जो हमने सीसीटीवी लगाया है वो अंदर देखने के लिए कोई गड़बड़ हो रही नहीं हो रही है। बूथ के अलावा एरिया में वोटर जहाँ पे है वहां अगर धमकाया जाएगा, वहां रोका जाएगा। हमको प्रूफ मिल गया, अगर वोटर को नहीं लेके आ पाए तब भी रिपोल हो सकता है। রক্তপাতহীন ভয়মুক্ত অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে প্রথম দফা। এই ভোট গত 40 বছরে মানুষ দেখে। অনেকে বলছেন স্বাধীনতার পরেই এ ধরনের ভোট হয়, কিন্তু গতবারে যা পরিস্থিতি ছিল এবারের পরিস্থিতি শুনছি তার থেকেও টাইট থাকবে। যারা একটু এদিক ওদিক করছেন সকালবেলায় অনুরাগের ছোঁয়া পেয়ে যাবেন। শুধু ভয় দেখাচ্ছেন, এত ভোট পড়লো, বিজেপি হারতে চলেছে, তাতে ওনার পেট কামড়াচ্ছে কেন? মনোজ আগরওয়ালের সিইও হিসেবে ভোটারদের তো তিনি উৎসাহ দেবেন, বলছেন যে ঢুকতে গেলে আইডি লাগবে, না হলে অ্যারেস্ট করা হবে, নজরদারি থাকবে, সিসিটিভির খবরদার, সাবধান। এটা কি ভাষা ইলেকশন কমিশনের? ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়, আর সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে। সেসব ব্যাপারে নজর দিন না, মানুষকে ভয় দেখিয়ে যাতে ভোট কেন্দ্রে না আসে তার ব্যবস্থা কেন করছেন মনোজ বাবু? কমিশনের পুনর্নির্বাচন পরিকল্পনা, এবারের ভোটে সামান্য এদিক ওদিক হলেই পুনর্নির্বাচনের পথে হাঁটবে কমিশন। পুনর্নির্বাচনেও সমস্যা হলে ফের ভোট, তাতেও গোলমাল হলে গণনা স্থগিত করে দেবে কমিশন। পশ্চিমবঙ্গে এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়হীন। বারবার এই বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। এর জন্য তারা কোনো ফাঁক রাখতে চাইছে না। কমিশন ঠিক করেছে এবার ভোটদানে কোনো রকম বাধা দেওয়া হলেই ফের ভোট করানো হবে। এর জন্য জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন ঠিক করে ফেলেছে কোন কোন ক্ষেত্রে পুনর্নির্বাচন করানো হবে। কোনো বুথে সিসি ক্যামেরা বিকল হলে, সিসি ক্যামেরা কাপড়ে ঢেকে ভোট হলে, ভোটদানে বাধার অভিযোগ সত্যি হলে, হুমকির কারণে কেউ ভোট দিতে যাননি এমন অভিযোগ সত্যি হলে, বুথ দখলের অভিযোগ সত্যি হলে, ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে অশান্তি হলে, পোলিং অফিসারদের উপর চাপ দেওয়া হলে, ইভিএমে সমস্যা দেখা দিলে, ইভিএমে কারচুপির চেষ্টা করা হলে, ছাপ্পা ভোটের অভিযোগ সত্যি হলে, এছাড়াও পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভাররা যদি মনে করেন কোনো বুথের রিপোল প্রয়োজন, সেক্ষেত্রে ফের ভোট হবে। 2 লক্ষ ক্যামেরা পোলিং স্টেশনে ইনস্টলড হবে, 660টা টিভি স্ক্রিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ট্রোল রুমে এস্টাবলিশড হবে পুরো রাজ্যে, 2352 জন মাইক্রো অবজারভার সারা রাজ্যে ডিপ্লয়েড হবে শুধু মনিটর করার জন্য কন্ট্রোল রুম। ইলেকশন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই অবজারভেশনটা সেন্ট্রালি 3টে লেয়ারে হবে, রিটার্নিং অফিসারের এন্ডে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের এন্ডে এবং সিইওর এন্ডে। প্রথম ও দ্বিতীয় দফার মাঝে 5 দিনের ব্যবধান, দ্বিতীয় দফা ও গণনার মাঝে 4 দিনের ব্যবধান। এই মাঝের দিনগুলিতেই হবে পুনর্নির্বাচন। পুনর্নির্বাচনেও গোলমাল হলে কি হবে সেই পরিকল্পনাও করে রেখেছে কমিশন। পুনর্নির্বাচন সুষ্ঠুভাবে না হলে ফের ভোট করানো হবে। সেই ভোটেও সমস্যা হলে ওই সংশ্লিষ্ট বুথের গণনা স্থগিত করে দেবে কমিশন। সেখানে ফের নতুনভাবে ভোট করানো হবে। প্রয়োজনে পুরো বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচন হবে। নিউজ 18 বাংলা। ভোটের পর খুন, আসানসোলে কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ। এর সঙ্গে রাজনীতির যোগ নেই কমিশনের রিপোর্ট জেলা শাসকের। শেষ দফার ভোটের আগে চাপড়ায় গুলি চালানোর অভিযোগ, গোলমাল মগরাহাট ভাটপাড়াতেও। শান্তিতে ভোট, ভোটের পর খুন। আসানসোলে শুক্রবার রাতে কংগ্রেস সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ। শনিবার সকালে তিনি মারা যান। আসানসোল উত্তরে খুন কংগ্রেস সমর্থক দেবদীপ চট্টোপাধ্যায়। অভিযোগ, কংগ্রেসকে ভোট দেওয়ায় তাকে বেধড়ক মারা হয়, যার জেরে মৃত্যু। এদিন পুলিশ ফাঁড়ির সামনে দেহ রেখে বিক্ষোভ দেখায় কংগ্রেস। মারছে, বুকে মেরেছে, হাত ভেঙে দিয়েছে, ওদেরকে ভোট দেয়নি, তার ফল একটা প্রাণ নিয়ে নিল। আর একটু ভোট দিয়ে নেই বলে একটু লোককে মেরে দেবে, এই অভিযোগ। এই কংগ্রেসের হাতে কিছু মুদ্রা নেই, এই জন্য কংগ্রেস এরকম নোংরামি করছে। পুলিশ তদন্ত করবে, দোষী এই ব্যক্তিকে গ্রেপ্তার করবে।
এই ঘটনায় রিপোর্ট তলব করে কমিশন। সেই মতো পশ্চিম বর্ধমানের জেলা শাসক লিখিত রিপোর্ট দেন। সেই রিপোর্ট পেয়ে কমিশন জানিয়েছে এই মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। 29 এপ্রিল শেষ দফা ভোটের আগে নদিয়ার কল্যাণীতে অশান্তি, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায় কল্যাণীর শহীদপল্লী এলাকায়। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রাতেই একজনকে আটক করে পুলিশ। তৃণমূলের দাবি, বিজেপির দলের মধ্যেই গোলমাল, এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। বাইরের থেকে নিয়ে এসে যাদেরকে আমরা ম্যাক্সিমাম চিনি না, কিছু লোককে চিনি, কার্তিক, বিশু, শেখর, বুড়ো যারা পার্টির দায়িত্ব আছে, এরকম কিছু কিছু আর মস্তান আছে যেগুলো আতলামি করে সিপিএম এর বলে আমাদের মেরেছে, তৃণমূলের বলে মেরেছে, এখনো মারছে। বিজেপির ছেলেরা এক্সেস মদ্যপান করার পর প্রথম তাদের ঝামেলা নিজেদের মধ্যেই হয়, হওয়ার পরে ঝামেলা স্প্রেড করে যায়, পুরো এলাকাগতভাবে হয়ে যায়। নদিয়ার চাপড়ায় তৃণমূলের প্রচারে বাধার অভিযোগ। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ ঘাসফুল শিবিরের। চাপড়ার হাতিশালা 2 অঞ্চলের হাঁটরা গ্রামের ঘটনা। আইএসএফ কর্মীকে পাল্টা মারধরের অভিযোগ। তখন নাকি শূন্যে গুলি চালান আইএসএফ এর কর্মী। দুপক্ষেরই একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসে আচমকা মারধর আরম্ভ করে, বাঁশ দিয়ে মারে মাথাতে, একজন দা দিয়ে কোপ মারে, যেটা আমার হাতে আমি ঠেকাই, আমার এই আঙুলটা কেটে গেছে। একজন আর রড দিয়ে মেরেছে, এখানে কেটেছে, এটা ভেঙে গেছে। আর ওদের কাছে সবার কাছে মেশিন ছিল। আইএসএফ এর 15-20 জন দুষ্কৃতিকারী যারা কালকে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছিল, এবং এই খবর জানাজানি হওয়ার পর ওই গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়েছে, ব্যাপারটাকে প্রতিরোধ করে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। দক্ষিণ 24 পরগনার মগরাহাট, এখানকার ইয়ারপুর গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে তাণ্ডব চালিয়ে লুটপাটের অভিযোগ। দরজা ভেঙে ঢুকে বিজেপি কর্মী ও তার স্ত্রীকেও মারধরের অভিযোগ। গ্রামবাসীদের তাড়া খেয়ে বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। তৃণমূলের দিকে আঙুল পদ্ম শিবিরের। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। বুধবার ভোট, তার আগে শুক্রবার গরম উত্তর 24 পরগনার ভাটপাড়ার 16 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচারে হামলার অভিযোগ। বিজেপির নিশানায় তৃণমূল কাউন্সিলর। জগদ্দল থানার সামনে বিক্ষোভ দেখান ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। থানা থেকে পারমিশন নেওয়া পরে একটা স্ট্রিট কর্নার মিটিং করছে, ওখানে টিএমসি কাউন্সিলর আর ওর কিছু অ্যান্টি সোশ্যাল লোক আছে, ও ওখানে এসে ঝামেলা করছে। ওদেরই কিছু ছেলে আছে, লিবরা আছে, যে অ্যান্টি সোশ্যাল সব মজদুর বনে থাকে, ওরা মিথ্যে অভিযোগ দিচ্ছে। তো ঝুট ছাড়া তো ওর কাছে কোনো কথা নেই, ও তো জমিন সরে গেছে ওর। নিউজ 18 বাংলা। শনিবার সকালে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড আলিপুরদুয়ারের একাধিক জায়গা। কোথাও উড়ে গিয়েছে বাড়ির চাল, কোথাও উপড়ে গিয়েছে বড় গাছ। সকালবেলা ঝড়টা আসছে, গাছটা পড়ে ভেঙে গেছে। ঘরের ভিতরে ছিলাম, ফুটা দিয়ে তারপরে বের হলাম। দেখতে পাই যে মাথা লাগছে, হাতে লাগছে। প্রাণী বাঁচলেন? হ্যাঁ, প্রাণী বাঁচলাম। এত মোটা গাছ পড়ছে, ওই যে গাছটা দেখেন না, কত মোটা। শনিবার সকালে 8 ঘন্টার ঝড়। কালবৈশাখীতে লন্ডভন্ড আলিপুরদুয়ারের একাধিক জায়গা। শনিবার সকাল 7টা থেকে কালবৈশাখীর তাণ্ডব। 8 ঘন্টা ধরে চলে ঝড় শিলাবৃষ্টি। কোথাও উড়ে গেছে বাড়ির চাল, কোথাও উপড়ে গেছে বড় বড় গাছ। গাছ পড়ে বন্ধ রাস্তা। সকালবেলা ঝড়টা আসছে, গাছটা পড়ে ভেঙে গেছে। ঘরের ভিতরে ছিলাম, ফুটা দিয়ে তারপরে বের হলাম। দেখতে পাই যে মাথা লাগছে, হাতে লাগছে। প্রাণী বাঁচলেন? হ্যাঁ, প্রাণী বাঁচলাম। এত মোটা গাছ পড়ছে, ওই যে গাছটা দেখেন না, কত মোটা। গাছ ভেঙে পড়ে বাথরুম টাথরুম সব ভেঙে গেছে, চাল টাল সব ভেঙে গেছে। মানে কি গাছ পড়ছে? শাল গাছ, হাওয়াতে পড়ছে ঝড়ে। কটায়? এই 6টা। কেমন ঝড় ছিল? ভালো ঝড় ছিল, খুব ঝড়।
আলিপুরদুয়ারের চিলাপাতা, এখানে 21 এপ্রিল অর্থাৎ গত মঙ্গলবার ঝড় বৃষ্টি হয়। অভিযোগ, তারপর থেকে এখানে কারেন্ট নেই। শনিবার বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। আমাদের এখানে 4 দিন থেকে কারেন্ট নেই, সব অন্ধকারে আছি। হাতির এলাকা, সন্ধ্যা হলে হাতি বের হয় 10-15-20টা করে, তাতে কত উৎপাত হয়। তার জন্য আজকে এখানে সবাই খেপে গিয়ে আজকে এখানে পদঅবরোধ করছে। ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়িও। ডুয়ার্সে শনিবার সকাল থেকে ঝড় বৃষ্টি। টানা বৃষ্টিতে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়কে জল জমে ভোগান্তি। বছর হয়ে গেল এই জলের জন্য বহু কমপ্লেন করছি আমরা, গুড্ডু সিংকেও জানাইছি, পৌরসভায় জানাইছি, সবটাই আমরা ব্যবস্থা করছি, কোনো ব্যবস্থা করে পথ অবরোধ করছি। এটা নিয়ে পরিষ্কার না করলে তো হবে, ড্রেন তো ক্লিয়ার হচ্ছে না। পৌরসভা কোনো কাজ করছে না, কোনো কাজ করছে না পৌরসভা। 29 এপ্রিল বুধবার দক্ষিণবঙ্গের 7 জেলায় দ্বিতীয় তথা শেষ দফার ভোট। তার আগে পারদপতন, টানা বৃষ্টিতে কমবে গরম। দক্ষিণবঙ্গে আজকে একটু কয়েকটি জেলাতেই দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা, সেগুলি হলো বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, নদিয়া এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম ও ওয়েস্ট মিদনাপুরেও দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিটা একটু বাড়বে এবং 27 তারিখেও একই। 28 তারিখে একটু কমার সম্ভাবনা বৃষ্টিটা, আবার 29 তারিখে গিয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর ফলে টেম্পারেচারটাও আস্তে আস্তে 3 থেকে 4 ডিগ্রি কমে আসবে। উত্তরবঙ্গের 8 জেলাতেও 1 মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সেই সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। 27 তারিখেও তাই রয়েছে। 28, 29, 30 রোজই দমকা হাওয়া সহযোগে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।